আচ্ছা। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ স্যার। আপনি স্যার আজকে আমাদের সাথে প্রথম জয়েন করেছেন। এর আগে আমাদের আরও 2টা ক্লাস হয়েছে। তো আমরা ওই 2টা ক্লাসে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ওই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করছি। আমরা একটু আহ, মোর্শেদুল আলম স্যারের কাছে যেতে চাই। মোর্শেদুল আলম স্যার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন স্যার? মোর্শেদুল আলম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, মুশরিদুল আলম স্যার মনে হয় একটু শুনতে পাচ্ছেন না। আমরা একটু আখতারুজ্জামান স্যারের সাথে কথা বলবো। আখতারুজ্জামান স্যার, একটু আমরা আপনার সাথে একটু কথা বলবো। জি স্যার, বলেন। আচ্ছা। স্যার, আমরা এর আগে তো আমাদের 2টা ক্লাস হয়ে গিয়েছে। আমরা একটু মানে মক ভাই যে আমাদের সম্মানিত শিক্ষকরা যারা আছেন, আমরা তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা আমরা নিচ্ছি এবং তাদের পরামর্শগুলো আমরা নিচ্ছি। আচ্ছা। আহ, আমরা একটু পাখিদের কি অবস্থা? স্যার বাকিরা থেকে ফোনেই আসতেছে না, মানে তাদের আমি প্রায় স্যার সবাইকে, স্যার আমি সবাইকে আলাদা আলাদাভাবে কল দিচ্ছি, কিন্তু মানে অনলাইনেই নেই তারা। তুমি ইসে দাও, সরাসরি কল দাও, নাম্বারে ফোন দিচ্ছি। সরাসরি নম্বরে ফোন দাও। আচ্ছা, এই যে আমাদের 13 জন সম্মানিত শিক্ষকদের মধ্যে মাত্র 6 জন জয়েন করছে। আপনারা যখন লিডার যখন হবেন স্যার, আপনাদের প্রথম কাজ হবে আপনাদের সহকর্মীকে আপনার সমস্ত কার্যপ্রণালী অবহিত করা। যদি কোনো কারণে আপনারা ক্লাসে জয়েন না করতে পারেন, আপনারা তো আমাদেরকে একটু ইনফর্ম করবেন যে এই কারণে আমি আজকে আমার ক্লাসে জয়েন করতে পারতেছি না, আমার একটু দেরি হচ্ছে। এটা একটু ইনফর্ম করবেন স্যার। তো আমরা একটু শারাফ হোসেন স্যারের কাছে যাব। শারাফ হোসেন স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা। তো যাই হোক, আমরা আজকে ওই ক্লাসের ধারাবাহিকতায়, আর আপনারা একটু মেন্টালি প্রিপারেশন রাখবেন, যে কোনো সময় আমি আপনাদেরকে মানে আমরা একটু আপনাদের ভাইবার অভিজ্ঞতা নেব। ওই ধারাবাহিকতায় আমরা আগের যে ধারাবাহিকতায় ছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা এখন আলোচনা করব যে আমরা তো বেসিক যে বিষয়গুলো প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি, এখন বেসিক আরও বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। যেমন একটি প্রশ্ন আপনাদেরকে করা হয়, যে সেই প্রশ্নটি যে আপনি তো প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভাইবা দিতে আসছেন, আপনি কি আপনাকে এই পদের জন্য যোগ্য মনে করেন কি না? আমি একটু মুর্শিদুল আলম স্যার, আপনাকে আমি এই প্রশ্নটা করলাম যে আপনি তো প্রতিষ্ঠান প্রধান হিসেবে মানে যে পদটাতে আপনি ভাইবা দিতে এসেছেন, আপনি কি এই পদের জন্য আপনাকে যোগ্য মনে করেন কি না? আসসালামু আলাইকুম, আমি সম্মানিত স্যার, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা স্যার, আমি একজন স্যারকে প্রশ্ন করেছিলাম যে আমাদের যে আপনি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন কি না, আমি তার কাছ থেকে উত্তরটা চাই। আমরা একটু আকরাম হুসাইন শেখ স্যারের কাছে যাই। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভাইবা দিতে আসছেন, আপনি কি আপনাকে এই পদের জন্য যোগ্য মনে করেন কিনা? আমরা হাফিজুর রহমান স্যারের কাছে যাই। হাফিজুর রহমান স্যার, শুনতে পাচ্ছেন? হাফিজুর রহমান স্যার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার, আপনার কাছে ধরেন আপনি ভাইবা বোর্ডে আছেন, আপনার প্রাথমিক পরিচয় এগুলো শেষ হয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি আপনাকে যোগ্য মনে করেন কি না? জি স্যার, আমি মানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিজেকে যোগ্য মনে করি, কারণ আমার একাডেমিক অভিজ্ঞতা রয়েছে, সেই সাথে আমার প্রশাসনিক কাজেরও কিছু দক্ষতা রয়েছে, কারণ আমি 26 বছর ধরে শিক্ষকতা করে আসছি। সেই সাথে আমি বর্তমানে 7 বছর হলো আ- আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এই সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে দিছে। আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে আমি মানে ক্লাস মনিটরিং, দুর্বল শিক্ষার্থীদের জন্য রিমেডিয়াল ক্লাস, জি স্যার। অভিভাবক সভা এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করে আমি জি ইতিবাচক ফলাফল এবং স্যার। উপস্থিতির হার
বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। স্যার তাছাড়া মাঝখানে আমি 3.5 বছর প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। সেখানেও আমি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সাথে সমন্বয় সাধন করে ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছি। তাই আমি নিজেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হিসাবে উপযুক্ত মনে করি। জি স্যার যদি আমাকে নিয়োগ দেওয়া হয় এই পদে, তাহলে আমি আমার, যেহেতু আমার মানে গ্রুপ ওয়ার্কে আমার কাজ করা আছে, আমি দায়িত্বশীল এবং জবাবদিহিতায় বিশ্বাস করি। তা আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি আমার স্টাফদেরকে নিয়ে অবশ্যই ইনশাআল্লাহ প্রতিষ্ঠানকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। জি স্যার ধন্যবাদ স্যার। আরে খুব অসাধারণ বলেছেন স্যার, খুবই অসাধারণ বলেছেন আপনি। মানে এক্স্যাক্ট এর থেকে ভালো উত্তর আর হয় না। মানে এর থেকে ভালো উত্তর দেওয়া যায়, কিন্তু এর থেকে ভালো উত্তরের দরকার পড়ে না। ভাইভা বোর্ডে যদি আপনি মানে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে কিছু যদি বলেন, ভাইভা বোর্ড সেটাকে পছন্দ করবে না। স্যার আপনাকে মার্কিং করার মানে কি বলে এটাকে, বেয়াদবিটা আমি করতে পারি না। তবে আমি মানে যদি মার্ক দেওয়ার যদি সিস্টেম থাকতো স্যার, আমি আপনাকে 10-এর ভিতর 10ই দিতাম স্যার, একদম পারফেক্ট স্যার, পারফেক্ট স্যার। শুধু এইটাকে স্যার একটু প্র্যাকটিস করবেন, আর 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 কিছুর দরকার নেই স্যার, নতুন করে আর কিছু অ্যাড করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি একটু বাকি সম্মানিত শিক্ষক যারা আছেন, আমি একটু তাদের কাছ থেকে এই যে স্যার যেটা বললো এইটার বিষয়ে একটু আপনাদের মতামতটা শুনতে চাই। একজন একজন করে একটু বলুন। এই যে আপনারা কথা বলেন না, মানে পার্টিসিপেট করেন না, আপনাদের তো ফ্লুয়েন্সের সমস্যাটা থেকে যাবে, যেটা আমাকে বলছেন, অ্যাপ্রোচের সমস্যাটা থেকে যাবে। কোন একজন স্যার বলুন। স্যার জি শোনা যাচ্ছে স্যার? জি জি স্যার, আপনার একটু নামটা একটু বলবেন স্যার। মাহমুদ হাসান স্যার বলছিলাম, জি মাহমুদ স্যার, হাসান। স্যার ধন্যবাদ স্যার। এই প্রশ্নটা প্রথমে আমি আপনাকে করেছিলাম স্যার, যেহেতু আপনি তখন সাড়া দেননি, আমি এই কারণে হাফিজ স্যারকে প্রশ্নটা করেছি। স্যার আপনি কি একটু বলবেন এই যে স্যার যেটা বলেছেন এটা কিরকম হয়েছে, বা এর মধ্যে কি আরো একটু স্যার সুন্দর হয়েছে, এর সাথে আরো কিছু যোগ করলে স্যার আরো ভালো হবে। জি স্যার যেমন স্যার ন্যায় নিষ্ঠা, জি স্যার তারপর স্যার সর্বোচ্চ অগ্রাধিকার, জি স্যার শিক্ষার্থী, অভিভাবক, স্যার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে স্যার সভা ডাকার মাধ্যমে, তারপরে স্যার আর সবাই মিলে স্যার জি স্যার বিদ্যালয়ে স্যার আরো উন্নতির শিখরে কিভাবে নেওয়া যায়, স্যার এবং স্যার আইসিটি কিছু স্যার, যেমন জি মাল্টিমিডিয়া ক্লাস স্যার কন্টেইনের মাধ্যমে স্যার পাঠদানকে আরো যুগোপযোগী করা যায়। আবার যদি কোনো স্যার এখানে আরো কিছু যোগ করা যায়, যেমন শিক্ষার্থী যদি কোনো শিক্ষার্থী দুর্বল থাকে, তাকে আলাদাভাবে কিছু পাঠদান করা যেতে পারে। এবং শিক্ষকরা যদি কোনো অভিজ্ঞতা কম থাকে, তাহলে তাদেরকে এক্সট্রাভাবে ইন হাউস প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সচেতন করা যেতে পারে। এবং স্যার আমি 25 বছরের স্যার শিক্ষকতার অভিজ্ঞতায় আমি এই বিষয়গুলো, যে বিষয়গুলো স্যার দুর্বল বা প্রতিষ্ঠানের সেই সব বিষয়গুলো স্যার আমি প্রধান শিক্ষককে সহযোগিতা করেছি। এবং আমি নিজেই স্যার 2 বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ে ছিলাম, এবং সেখান থেকে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, এবং কিভাবে বিদ্যালয়কে সুন্দর ও সুশৃঙ্খল বা উন্নতি শিখরে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বিদ্যালয়কে আরো সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এগিয়ে নেওয়া যায়। এবং বিদ্যালয়ের
কোন স্যার কোন বিষয়ে স্যার আমি আপনাকে একটু থামাবো স্যার। ধন্যবাদ, অসাধারণ বলেছেন স্যার, খুবই চমৎকার বলেছেন স্যার। আসলে এই বিষয়গুলো আমাদের ইনক্লুড করা উচিত। আচ্ছা, আর কোনো স্যার কি বলবেন? আরেকজন স্যারের মতামত আমরা শুনতে চাই। স্যার একটু স্বেচ্ছায় বলুন স্যার। স্যার একটু স্বেচ্ছায় বলুন স্যার। আচ্ছা, মানে আপনারা যদি উইলিংলি যদি না বলেন, এটার ইম্প্যাক্টটা কিন্তু ভাইবে গিয়ে পড়বে স্যার। আচ্ছা স্যার, এখন মাহমুদ স্যার যেটা বলেছেন স্যার, যে হ্যাঁ এই বিষয়গুলো ইনক্লুড করা উচিত, তবে স্যার এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই প্রশ্নটা যখন আমাকে করবে, আমাকে এই প্রশ্নটার উত্তর ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। জি স্যার। ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তাহলে আপনি সবগুলো বলতে পারবেন না। তাহলে কি করতে হবে, যেগুলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আপনাকে বলতে হবে, এবং এইটা আপনার রেডি করে রাখতে হবে, যে এটা আপনার জি রেডি স্যার। করে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা এই প্রশ্নের জি স্যার। উত্তরটা আসলে ঠিক কিভাবে হবে, আমরা একটু সবার জন্য একটু এই বিষয়টা একটু দেখে আসব। তো এইটা হচ্ছে যে আপনাকে যখন এই প্রশ্নটা যখন করা হবে, এই প্রশ্নটা করা হলে এই প্রশ্নের মাধ্যমে ভাইবা বোর্ড আসলে কি জানতে চায় আপনার কাছে। যখন আপনাকে এই প্রশ্নটা করলে, আপনি কি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন? এই প্রশ্নের মাধ্যমে বোর্ড মূলত আপনার আত্মবিশ্বাস, পেশাগত অভিজ্ঞতা এবং এই পদের চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা, 3টা বিষয়, আপনার আত্মবিশ্বাস, আপনার পেশাগত অভিজ্ঞতা এবং এই পদে যে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ 3টা বিষয়কে বোর্ড জানতে চায়। এবং আমি আপনাদেরকে বলেছি, যে আগেও বলেছি, যে আপনাদের ভাইভাতে মূলত এই জিনিসটা খোঁজার চেষ্টা করবে, আপনার কনফিডেন্স লেভেলটা কীরকম, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা কীরকম, এবং আপনি কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেন। এটার উত্তর আমরা নমুনা একটা উত্তর দেখে আসি। ধন্যবাদ স্যার। হাফিজ স্যার, মানে এটা একটু আপনার মাথায় রাখতে হবে, যখনই তারা কোনো প্রশ্ন করবে তাদেরকে ধন্যবাদ দিতে হবে, এবং যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে ধন্যবাদ দিতে হবে, এবং আপনার কথা বলার সময় সর্বদা বাকিদের সাথে আপনার আই কন্ট্যাক্ট রাখতে হবে। যদি আপনি আই কন্ট্যাক্ট না রাখেন, তাহলে তারা কিন্তু আপনাকে ঝামেলায় ফেলে দেবে। আপনার চোখের দিকে তাকালে তারা কয়েক সেকেন্ড স্টপ থাকবে, যদি আপনি চোখের দিকে না তাকান তাহলে তারা বসে বসে প্রশ্ন বানাবে। সো আপনাকে এই বিষয়টাতে কেয়ারফুল থাকতে হবে। তো ধন্যবাদ দিয়ে শুরু করলেন। আমি নিজেকে এই গুরুদায়িত্বের জন্য সম্পূর্ণ যোগ্য মনে করি। কনফিডেন্স লেভেল রাখতে হবে আপনার। জি স্যার, আমি মানে এইটা যে হুবহু বলবেন আপনি, বিষয়টা এরকম না। জি স্যার, আমি এই প্রতিষ্ঠান প্রধানের মতো এই গুরুভার নেওয়ার জন্য আমি আমাকে সম্পূর্ণ যোগ্য মনে করি। কেন যোগ্য মনে করেন, আপনি সেটা দিয়ে শুরু করবেন। আমার দীর্ঘ আপনার শিক্ষকতার অভিজ্ঞতা, যদি কোনো প্রশাসনিক দায়িত্বে থাকেন, হাফিজ স্যার যেটা বলেছেন ঠিক এক্স্যাক্ট সেটাই। বছরের প্রশাসনিক অভিজ্ঞতা আমাকে একটি প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিচালনা এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্বের সম্পর্কে গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। এখন বিষয়টা হলো, আপনি এভাবে বলবেন না, আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। আমি সবসময় দলগতভাবে কাজ, টিম ওয়ার্ক, যেটা বলছিলাম, যে আমি বলবেন না, আপনারা বলবেন সবসময়কার জন্য। বিশেষ করে এবং সহকর্মীদের সাথে নিয়ে একটি জবাবদিহিতামূলক, শিক্ষার্থী বান্ধব একাডেমিক পরিবেশ তৈরি করতে পারদর্শী। এছাড়া সরকারের নতুন শিক্ষাক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সাথে প্রতিষ্ঠানকে যুক্ত করার। এই যে একটু আগে মাহমুদ স্যার যে কথাটা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, এটা আমাদের চলে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার পেশাগত অভিজ্ঞতা, সততা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এই যে সততা, মানে একটু আগে যেটা আপনারা মূল্যবোধের কথা বলছিলেন সেটা চলে আসছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শিক্ষার প্রতি আমার একাগ্রতা আমাকে এই পদে সফলভাবে দায়িত্ব পালনে সাহায্য করবে। জাস্ট আপনাদেরকে আজকে আমরা একটা পিডিএফ দিয়েছি, প্রায় 98 বা 88 এরকম পেজের একটি পিডিএফ দিয়েছে। সেই পিডিএফটার ভেতরে আমাদের এই বিষয়গুলো উল্লেখ করা আছে। আপনারা শুধু আপনাদের মতো করে এটা এটা অনুসরণ করবেন, আপনাদের মতো করে। টাইম ডিউরেশনটা একটু খেয়াল রাখবেন, টাইম ডিউরেশনটা যেন 30 থেকে 60 সেকেন্ডের ভেতরে যেন হয়। এবং এইখানে আপনারা, ওই যে আমি আপনাদেরকে প্রথম দিন শিখিয়েছিলাম, ভাইবা নিয়ে খেলবেন। এই যে জায়গাগুলোতে বলবেন, এই জায়গাগুলোতে আপনি কোনটা তাদেরকে খেলার জন্য দেবেন, বা কোন জায়গা থেকে আপনি প্রশ্নটা রাখবেন, সেই পয়েন্টগুলো আপনি ঢুকিয়ে দেবেন।
এটা হচ্ছে আপনার, কারণ এটা আমি আগ থেকে তৈরি করে দিতে পারবো না, কারণ আমি ঠিক জানি না আপনার কোনটাতে আপনি ভালো বা কোন বিষয়টাতে আপনি কমফোর্ট ফিল করবেন বা কোন বিষয়টা নিয়ে আপনি ভালো খেলতে পারবেন। বুঝতে পারছেন? তো আমরা আসি এখন এই ধরনের উত্তরটা কেন আপনি দিবেন, এই বিষয়টা একটু আপনার মাথায় রাখতে হবে। উপরের উত্তরটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সুকৌশলে তুলে ধরা হয়েছে যা ভাইভা বোর্ডকে ইতিবাচক প্রভাব ফেলবে। সরাসরি এবং আত্মবিশ্বাসের শুরু, কোনো দ্বিধা না রেখে শুরুতেই হ্যাঁ বলা আপনার আত্মবিশ্বাস প্রমাণ করে, আপনার সেলফ কনফিডেন্সটা প্রমাণ করে। অভিজ্ঞতার সঠিক ব্যবহার, শুধু শিক্ষকতা নয়, প্রশাসনিক অভিজ্ঞতা বা দায়িত্ব পালনের কথা উল্লেখ করা হয়েছে যা প্রতিষ্ঠান প্রধানের জন্য অপরিহার্য। অর্থাৎ শুধু শিক্ষকতা এটা আপনার প্রতিষ্ঠান প্রধান হওয়ার জন্য যথেষ্ট নয়, যেহেতু আপনি লিডার হবে সেহেতু আপনাকে আপনার প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, অথবা আপনি কিভাবে একজন প্রতিষ্ঠান প্রধান কাজ করেন সেই বিষয়ে আপনার ধারণা থাকতে হবে, বা বাস্তব অভিজ্ঞতা থাকলে সেটা সবচেয়ে ভালো, আপনি সেটা উল্লেখ করে দিয়েছেন। এরপর হচ্ছে টিম ওয়ার্ক এবং নেতৃত্ব। আমি শুরুতে যেটা বলেছি, একজন প্রতিষ্ঠান প্রধান তিনি একটি টিম নিয়ে কাজ করবেন, তিনি সবসময় বলবেন আমার। এবং আমি শুরুতে যেটা বলেছি যে যদি তার টিম ভালো কোনো কিছু গেইন করে বা ভালো কোনো কিছু যদি অর্জন করে, সেই কৃতিত্ব হচ্ছে তার টিম মেম্বারদের। আর সেই টিম যদি ব্যর্থ হয় বা কোনো কাজ যদি ভালোভাবে না করতে পারে, সেটার দায়ভার কিন্তু ওই টিম লিডারের। তারপর হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আপনি কোথায় আছেন সেই জায়গাটা আপনাকে উল্লেখ করতে হবে। এইখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা চাইলে এই কথাগুলো বলার সময় টেকনিক্যালি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী তথা বর্তমান সরকারের যেই অভিলক্ষ্য আছে শিক্ষা বিষয়ে, তাদের যে মহাপরিকল্পনা আছে, সেই বিষয়গুলোকে আপনি এইখানে ঢুকিয়ে দিতে পারেন। তবে এইটা ঢুকাবেন খুব সূক্ষ্মতার সাথে ঢুকাবেন, এমনভাবে ঢোকাবেন না আপনাকে মনে হয় যে আপনি একজন দলবাস, যেটা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি কথা হয়। অর্থাৎ আপনি আপনার ব্যক্তিত্বকে ঠিক রেখে আপনি সরকারের যে পরিকল্পনাগুলো আছে বা সরকারের যে সফলতাগুলো আছে, সেই সফলতাগুলোকে মাঝখানে ঢুকিয়ে দেবেন, যেটাকে আমরা এমবেডেড কথা বলি, মানে এমবেডেড বলি আমরা। স্যার, এটা কি আমরা ওই যে বর্তমান শিক্ষা কারিকুলামের কথা বলতে গিয়ে এই কথাটা আনতে পারবো? হ্যাঁ, বলতে পারি আমরা। এই যে মাননীয় প্রধানমন্ত্রী 10,000, আমি ঠিক এই মুহূর্তে আমার ফিগারটা খেয়াল নাই, খুব সম্ভবত 1 লাখ শিক্ষার্থীকে তিনি দেবেন, যে বিনামূল্যে স্কুল ড্রেস দেবেন, হ্যাঁ, স্কুল ফিডিং দেবেন। এখন এটা কোথায় ঢুকাবেন, প্রাসঙ্গিকভাবে আপনি ঢুকাবেন। আপনি তো মানে যদি এক জায়গায় যদি ঢুকিয়ে ফেলেন তাহলে তো সেটা হবে আপনার, ঠিক আছে? এই আমার সম্মানিত শিক্ষকরা 9:48 জয়েন করতেছেন, এটাই স্যার আপনাদের কাছ থেকে মানে আমার খুব খারাপ লাগলো স্যার। স্যার, এটা একটু কথা বলি স্যার, যদি একটু অনুমতি দেন। স্যার অবশ্যই স্যার। স্যার, এই যে পিডিএফটা ওপেন করতে গেলে স্যার একটা পাসওয়ার্ড চাই, এখন তো আমরা স্যার পাসওয়ার্ডটা আমি দিয়েছি স্যার, পাসওয়ার্ড 1 2 3। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ অনলাইনে যখন কোনো কিছু ওঠে তখন তার একটু সিকিউরিটির বিষয় থাকে, তো আমরা পাসওয়ার্ডটা দিয়েছি 1 2 3 স্যার। সবাই এটাকে নামিয়ে নেবেন স্যার। আচ্ছা, ওকে স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। এরপরে এসে আমরা বর্তমান প্রেক্ষাপট, এই যে আমরা বর্তমান প্রেক্ষাপট বললাম, এই বর্তমান প্রেক্ষাপটটা বলতে গিয়ে আমরা জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, রাজশাহী থেকে স্যার ক্ষমা চাচ্ছি, নামাজ পড়ে এসে স্যার ভুলে গেছিলাম ক্লাসের কথা, সরি স্যার। স্যার এইটা যদি ভুলে যান স্যার হবে, তাহলে তো ভাইবের দিনও ভুলে যাবেন স্যার। বয়স 53 স্যার। স্যার বয়স 53 এটা বলা যাবে না, ভুলে যাবেন এটা বলা যাবে না, তাহলে ভাইবা বোর্ড বলবে ঠিক আছে আপনি বাসায় গিয়ে বিশ্রাম করেন। আপনার এই বয়সে আপনাকে বলছি স্যার, ভাইবা বোর্ডে স্যার বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাকে না ভাইবা বোর্ডে বলবেন না, কারণ ভাইবা তো দিবেন আপনি একদিন, তাই না? 10 মিনিট বা 15 মিনিটের জন্য, আর বাকি 365 দিন, প্রায় 365 দিনই আমরা যেভাবে কথাবার্তা বলি, এগুলো তো আমরা প্রতিনিয়ত বলি। তো মানুষ যেই কথাগুলো বা যে অভ্যাসগুলো প্রতিনিয়ত থাকে, সেই অভ্যাসগুলো তার অবচেতন মনে চলে আসে। জি স্যার। বুঝতে পারছেন স্যার? অবচেতন মনে চলে আসে। সুতরাং এইটা মানে কেয়ারফুলি কথা বলতে হবে। আপনারা একটা জিনিস, আপনারা ইচ অ্যান্ড এভরি, আমি আবারও বললাম, অন রেকর্ড বললাম, কারণ আমাদের এই ক্লাসটা তো ইউটিউবে ওঠে, মানে সবার জন্য উন্মুক্ত, সারা বাংলাদেশের সবাই, সারা বাংলা না বিশ্বের সবাই, যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি দেখতে পারবেন। আমি আবারও বললাম, আপনারা যারা ঠিক আছেন ইনশাল্লাহ আপনাদের সবার চাকরি হবে, যদি কেউ ভাইভাতে ফেল না করেন,
যদি কেউ ভাইভাতে ফেল না করে, জাস্ট ভাইভাতে আপনার টার্গেটই থাকবে আমাকে যেন ফেল যেন না করা। তো ফেল যাতে না করে সেগুলো আমরা আগেই আটকে দিয়েছে, প্রথম দিনের ক্লাসে আমরা সেটা আটকে দিয়েছে, ইনশাল্লাহ ফেল করাবে না। এরপরে আসে নৈতিকতা। পরামর্শ যেটা সেটা হচ্ছে যে উত্তরটি হুবহু মুখস্থ না করে আপনার নিজের বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিজের ভাষায় বলার চর্চা করুন। যদি আপনার উল্লেখযোগ্য কোনো সাফল্য, যেমন আপনার কারণে স্কুলের পাশের হার বৃদ্ধি বা কোনো পুরস্কার প্রাপ্তি থেকে থাকে, তবে তাই উত্তরের সাথে যুক্ত করে দেন। ঠিক আছে, এটা আপনারা যুক্ত করে দেন। আচ্ছা, এবার স্যার আমরা একটু চলে যাব, আমরা এই শীটটাকে ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করব। আমরা স্টার মডেলে 12টি সিচুয়েশনাল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা স্টার মডেলটা স্যার খুব গুরুত্বপূর্ণ। স্টার মডেলটা হচ্ছে এসে হচ্ছে সিচুয়েশন, টিতে হচ্ছে টাস্ক, এতে হচ্ছে অ্যাকশন, আর হচ্ছে রেজাল্ট। তার মানে আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, আপনাকে কাজ করতে মানে টাস্ক অর্থাৎ কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে, এবং আপনি কি অ্যাকশন নেবেন সেটা আপনাকে বলতে হবে, এবং এর ফলে কি রেজাল্ট আসবে সেটা আপনাকে সেটা আপনাকে অনুমান করতে হবে বা সেটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, তো আমরা দেখেন সিচুয়েশনাল কোশ্চেনগুলো চলে আসে স্যার। এই কোশ্চেনগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এবং স্যার আপনারা একটু সবাই একটু ফোনটাকে মিউট করে রাখুন, এখানে ইকো হচ্ছে। স্যার আপনি সেন্ট্রালি মিউট করে দেন স্যার। না, আমি তো এখন প্রেজেন্টেশনে আছি, প্রেজেন্টেশনে থাকার কারণে আমি চাইলেও মানে মিউট করার যে জায়গাটা সেই জায়গাটা, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, মিউট হয়ে গেছে। তো এবার আসেন আমরা প্রথমে হচ্ছে শিক্ষক অনুপস্থিতি এবং অনিয়ম। আমি একটা প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দেবো, সিচুয়েশন। তাহলে সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে আপনার শিক্ষক নিয়ম করে প্রতিদিন দেরিতে স্কুলে আসেন, প্রতিষ্ঠান প্রধান, এটা হচ্ছে আপনার সিচুয়েশন। তাহলে আপনার টাস্কটা কি থাকবে? আপনার টাস্কটা হচ্ছে মানে আপনার দায়িত্ব, টাস্কটাকে আমরা ডিউটি হিসেবে নেই, একাডেমিক ধারাবাহিকতা এবং শিক্ষকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা, এটা হচ্ছে আপনার কাজ। অর্থাৎ আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সহকর্মীরা এবং আপনার অধীনস্থ যারা আছেন, এখানে একটা কথা মনে রাখবেন স্যার, আপনারা শুধুমাত্র টিচারদের কথা বলবেন না, আপনার অধীনস্থ কিন্তু আরও অনেক স্টাফরা থাকবেন, যেটা অফিসের পিয়ন বা আদার্স স্টাফরা থাকবেন, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে আপনার যদি হিসাবরক্ষক থাকে হিসাবরক্ষক থাকবেন। হিসাবরক্ষককে আবার কেরানি বলবেন না, কেরানি নামে কোনো পোস্ট নেই স্যার, আপনাকে বলতে হবে হিসাবরক্ষক বলতে হবে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, পদক্ষেপ কি? ডিজিটাল হাজিরা যাচাই করে অনিয়ম চিহ্নিত করা, ব্যক্তিগতভাবে কথা বলা, লিখিত সতর্কতা, কারণ দর্শানোর নোটিশ। আচ্ছা, ডিজিটাল হাজিরা আপনাদের অনেকের নেই, তাহলে কি করবেন? আপনি হাজিরা খাতা চেক করবেন। হাজিরা খাতা চেক করে তাকে গিয়ে সবার সামনে গিয়ে তাকে তো চার্জ করবেন না, আপনাকে তার অফিসে ডাকবেন, ব্যক্তিগতভাবে আপনি তার সাথে কথা বলবেন, আপনি হাজিরা খাতাটা খুলে তাকে অনুরোধ করবেন। প্রথমে আপনি অনুরোধ করবেন, দেখুন এটা তো আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানে আমাদের একটু নিয়ম শৃঙ্খলাটা একটু মানতে হবে। অনেক সময় ভিজিটররা আসেন বা অনেক সময় আসেন, তো সেটা তো তারা আসলে তো একটা সমস্যা হবে, কিন্তু তার থেকে বড় কথা এটা তো শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব। আমি আশা করব যে আপনার হয়তো এই কয়েকদিন সমস্যা ছিল যার কারণে আপনি নিয়মিত আসতে পারেননি, তো আমি আশা করব ইনশাল্লাহ আপনি সামনের দিনগুলোতে সঠিক সময় আসবেন। ঠিক আছে, এখন ওনার যদি কোনো প্রবলেম থাকে উনি আপনাকে বলবেন, তখন আপনি তাকে বলবেন যে দেখুন প্রবলেম থাকে, আমরা তো প্রবলেম নিয়েই আমাদের জীবন, প্রবলেমকে তো আমরা ফেলে দিতে পারবো না, তবে আমরা একটু চেষ্টা করব যাতে অন্তত স্কুলে সময় মতো যেন আমরা আসি। হ্যাঁ, এরপরে উনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে উনি নিয়মিত স্কুলে আসবেন, যদি না আসে তাহলে তার বিরুদ্ধে কী করবেন? তাকে প্রথমে লিখিতভাবে সতর্কতা জারি করবেন। লিখিত সতর্কতা তাকে, যেটাকে আমরা নোটিশ বলি একটি, যে নোটিশটা অফিসিয়াল নোটিশ প্রতিষ্ঠান প্রধানের দপ্তর থেকে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে যাবে। এরপরে তিনি যদি অনুপস্থিত থাকেন আপনি তাকে কারণ দর্শানোর নোটিশ দেবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনি অবহিত করবেন। শুরুতেই তার উপর স্টিম রোলার চালিয়ে দেবেন না, ধারাবাহিকভাবে আপনি কাজগুলো করবেন। এরপর হচ্ছে এই ফলাফল কি হবে? এর ফলাফল হবে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং সময় মতো ক্লাসের সংস্কৃতি তৈরি হবে।
আপনি টার্গেট করবেন সবচেয়ে যিনি, মানে এটা আমি ব্যক্তিগতভাবে বলতেছি আপনাদেরকে, মানে এটা আবার ভাইবে বলে বলবেন না, আপনি টার্গেট করবেন সবচেয়ে মানে যিনি বেশি অনিয়ম করে আপনি তাকে টার্গেট করবেন। যদি তাকে আপনি ঠিক করতে পারেন বাকিরা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এরকম আমাদের 12টি সিচুয়েশনাল কোশ্চেন আছে এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা যারা ভাইবে দেবেন এই 12টি সিচুয়েশনাল কোশ্চেনের কোনো না কোনো একটা আপনারা পাবেন। নকল বা প্রশ্ন ফাঁস গুজব, যেহেতু মানে আমরা একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি, হঠাৎ নকল বা প্রশ্ন ফাঁস গুজব শুরু হলো, শিক্ষার্থীরা সব বেরিয়ে আসলো, এর সাথে অভিভাবক এবং এর সাথে সমাজের লোকজন বা নেতৃস্থানীয় লোকজন তারাও আসলো। একটা মানে কেউ কিছু শুনতে চাচ্ছে না, সবাই সবার মতো কথা বলতেছে, কেন প্রশ্ন ফাঁস হলো এই বিষয়টা, হেডমাস্টার কি করে, আর আমরা তো জানি লোকালে কি ভাষায় কথা বলে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। এই অবস্থায় আপনি কি করবেন? সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়িয়ে পড়ার অস্থিরতা দেখা দিয়েছে। আপনার দায়িত্ব কি হবে? আপনার দায়িত্ব হচ্ছে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং গুজব নিয়ন্ত্রণ করা। আপনি পদক্ষেপগুলো কি নিতে পারেন? এটা হচ্ছে আপনার সিচুয়েশনের উপর ভিত্তি করে মোবাইল নিষেধাজ্ঞা, পরীক্ষার কমিটির জরুরি সভা, স্থানীয় প্রশাসনকে অবহিত করা, কেন্দ্র পরিদর্শন বৃদ্ধি। এটা আপনার আভ্যন্তরীণ পরীক্ষায় হতে পারে, এটা আপনার বোর্ড পরীক্ষায় হতে পারে। তবে এগুলো তো আমরা আপনাদেরকে একটি মানে কি বলে, আমরা আপনাদেরকে একটি মানে কীভাবে উত্তর হতে পারে সেটা আপনারা চাইলে আপনাদের মতো এটাকে করতে পারেন। আচ্ছা, এখন আমরা সবার সাথে কথা বললাম, আমরা আপাতত মোবাইলের নিষেধাজ্ঞা আমরা সবাইকে অনুরোধ করলাম যে আপনারা প্লিজ দয়া করে কেউ মোবাইল বা কোনো কিছু রেকর্ড করবেন না। আমরা পরীক্ষা কমিটির জরুরি সভা ডাকছি, আপনারা পরীক্ষা কমিটির জরুরি সভা ডাকলেন এবং যেই গুজবগুলো আপনারা শুনেছেন সেই গুজবগুলোকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে বোঝার চেষ্টা করলেন যে আসলে প্রশ্ন ফাঁসের যে গুজব উঠেছে সেই গুজব সত্যি কি না। তো যদি সেই গুজব সত্যি না হয় তাহলে আপনারা পরীক্ষা কমিটির সিদ্ধান্ত নেবেন যে আমরা এটা বাইরে যারা আছে তাদেরকেও জানাবো এবং স্থানীয় প্রশাসনকে, যেমন আপনাদের গভর্নিং বোর্ডে সম্মানিত সদস্য এবং চেয়ারম্যান মহোদয় যিনি আছেন তাকে অবহিত করবেন, ইউনো মহোদয়কে অবহিত করবেন এবং কেন্দ্র পরিদর্শন বৃদ্ধি করবেন এবং আপনারা অনুরোধ করবেন যে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে এবং গভর্নিং বোর্ডের অনুমতি নিয়ে নিয়মের মধ্যে যদি থাকে বা নিয়ম যদি থাকে তাহলে আপনারা স্থানীয় কয়েকজন প্রভাবশালী বা সাংবাদিক তাদেরকে নিয়ে সরাসরি যেই গুজবটা উঠেছে সেই গুজবটা তাদেরকে দেখানো যে এটা গুজব নয়, এটা আমরা মিলিয়েছি এবং আমরা একটি প্রাথমিক তদন্ত করেছি, তদন্ত করে আমরা দেখেছি যে এই টাইপের কোনো ঘটনা ঘটেনি, এটা স্রেফ গুজব। আচ্ছা, আর যদি ধরেন সত্যি সত্যি প্রশ্ন ফাঁসের মতো পরিস্থিতি যদি সৃষ্টি হয়, এই উত্তরটা আমি বলবো না, আমি আপনাদের এইখান থেকে একজনের উত্তর নেব। আমি অনুরোধ করব আমি যাকে বলবো তিনি উত্তরটা দেবেন, বসে থাকবেন না বা মানে চুপ হয়ে থাকবেন না। আমি একটু বাবুল আক্তার স্যারের কাছে উত্তরটা জানতে চাই। স্যার, তদন্ত করে দেখা গেল যে সত্যিকারের প্রশ্ন ফাঁস হয়েছে, এই অবস্থায় প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি কি করবেন? প্রথমত স্যার, প্রশ্ন ফাঁস বলছেন তো স্যার, সেই ক্ষেত্রে প্রশ্ন ফাঁস হয়েছে এবং আপনারা একটি শর্ট তদন্তের মাধ্যমে মিল পেলেন যে বাইরে যে প্রশ্ন পাওয়া যাচ্ছে সেই প্রশ্নের সাথে ওই পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যাচ্ছে, এই অবস্থায় আপনি কি করবেন? সেই ক্ষেত্রে তো স্যার আগে প্রথমে তো আমাকে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা তথ্য জানাতে হবে যে অবহিত করবেন। অবহিত করবো, জি স্যার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখান থেকে যে সিদ্ধান্ত দিবেন সেই অনুপাতে তো আমাকে কাজ করতে হবে এবং পরীক্ষা তো স্যার স্টপ করে দিতে হবে আমাকে। হ্যাঁ, পরীক্ষা স্টপ করে দিতে হবে। হ্যাঁ স্যার, এখন কিন্তু ওইখানে কিন্তু একটা মানে খুব মানে যেটাকে আমরা বলি মবের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন ওইটাকে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে? সেই ক্ষেত্রে স্যার মব যদি হয়, মানে মবটা মানে এটা আমরা নিজেরা আলোচনা করলাম, মব তো আর বলতে পারবেন না, আমরা নিজেরা কথা বলতেছে। একান্ত মব যদি স্যার বেশি মাত্রায় হয় সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনীকে আমাকে খবর দিতে হবে স্যার। কিন্তু ইন্টার্ম মানে ওই আইন শৃঙ্খলা বাহিনী আসতে এর ফাঁকে আপনি কি করবেন? আচ্ছা,
তো সবাইকে শান্ত আচ্ছা হতে স্যার। বলবো স্যার আর কি, নিজেরটা হয়তো নির্দিষ্ট স্থানে গিয়ে হয়তো কোনো হ্যান্ড মাইক নিয়ে তাদেরকে বললাম দয়া করে আপনারা শান্ত হন, আমরা রাইট, বিষয়টা দেখছি। এক্স্যাক্ট, আমি এই উত্তরটাই জানতে চেয়েছিলাম। অর্থাৎ জি স্যার। আপনি স্বীকার করবেন, আপনি তো আপনার জি প্রতিষ্ঠান মানে আপনার গভর্নিং বডিকে অবহিত করেছেন, স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন, এবং আপনি স্থানীয় প্রশাসন আপনাকে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে আপনি অবহিত করেছেন, তারা আপনাকে যে সিদ্ধান্ত জানাবে আপনি সেই সিদ্ধান্তটা আপনি জেনেছেন, এবং ইতিমধ্যে যদি পরিস্থিতি প্রতিকূল থাকে আপনি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্য চাইবেন, এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এই সমস্ত বিষয়ে খুব দ্রুত সাড়া দেন, এবং যদি পরিস্থিতি সেরকম প্রতিকূলে চলে যায় তাহলে কখনো কখনো ইউনো মহোদয় বা ইউনো মহোদয় তার নিজের প্রতিনিধি পাঠান, এবং থানার যে অফিসার ইনচার্জ থাকেন তিনি নিজে আসেন অথবা তার প্রতিনিধি পাঠান। এই সময়টাতে আপনি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এবং আপনার গভর্নিং বোর্ডের যে সদস্য আছেন তাদেরকে নিয়ে, ওই যে আপনি যেটা বলছেন, এবং সাংবাদিক, সিনিয়র সাংবাদিক যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা বাইরে যারা আছেন তাদেরকে যদি হ্যান্ডমাইক থাকে হ্যান্ডমাইকে জানাবেন যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার সাথে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি, প্রাথমিকভাবে আমরা কিছু প্রমাণ পেয়েছি, প্রমাণ পাওয়ার পরে আমরা দ্রুত এই যে কর্তৃপক্ষ যাদের কথা বললাম তাদেরকে অবহিত করেছি, এবং এই মুহূর্তে কর্তৃপক্ষ মানে একটু সময় পরে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানাবেন। তো সুতরাং এই ঘটনার যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়, প্রতিষ্ঠানের যাতে কোনো ক্ষতি না হয়, এবং অভিভাবকদের যাতে কোনো ক্ষতি না হয়, সেই রকমভাবেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। জি স্যার। আচ্ছা। ঠিক আছে। এর মধ্যে মানে এই মিন টাইম এর মধ্যে এই যে প্রয়োজনে আপনারা যে নেতৃস্থানীয় যে ব্যক্তি আছেন তাকে অনুরোধ করবেন যে আপনারা একটু এই বিষয়টা আমাদের সহযোগিতা করুন। আচ্ছা, মিন্টু রঞ্জন কর্মকার স্যার, আপনি কিছু বলতে চাচ্ছেন স্যার, দয়া করে একটু স্যার আমি বলবেন। মিন্টু, মাইক্রোফোন স্যার মিউট করলেন। এখানে স্যার সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদেরকে কোনো তথ্য এখানে লুকানো যাবে না স্যার। জি স্যার, জি বিষয়টা জি। অনেকেই দেখা যায় যে আমার কেন্দ্রে এমন একটা ঘটনা ঘটেছে, আমি তথ্যটা লুকিয়ে ফেললাম, চেষ্টা করলাম যে এ থেকে আমি বেরিয়ে আসতে পারি কিনা, কিন্তু স্যার এখানে তথ্য লুকালে বড় বিপদ হবে। হ্যাঁ, আমি বড় সেটাই বলতে বিপদ চাচ্ছিলাম হবে। আর কি। জি স্যার, এই যে আমরা যেটাকে মব বলছি, আপনাকে এনশিওর করতে হবে যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। আপনি যদি এটা এনশিওর করতে পারেন, অভিভাবককে যদি এটা এনশিওর করতে পারেন, এই নিশ্চয়তা যদি দিতে পারেন, তাহলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কোনো স্যার কি কোনো কিছু বলবেন, না আমরা পরের প্রশ্নে যাব? আচ্ছা, এখন দেখেন স্যার, এইখানে আরও মানে এরকম 12টা প্রশ্ন আছে। যেমন আমি পরের প্রশ্নটা বলি, প্রভাবশালী ব্যক্তির অবৈধ চাপ, আর্থিক অনিয়ম এবং ভুয়া ভাউচার, শিক্ষার্থী হয়রানি বা বুলিং, বোর্ড পরীক্ষায় খারাপ ফলাফল, ম্যানেজিং কমিটির অযৌক্তিক হস্তক্ষেপ, ঝরে পড়া এবং উপস্থিতি হ্রাস, সিনিয়র শিক্ষকদের ব্যক্তিগত দ্বন্দ্ব, জরুরি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড। এটা জরুরি ইমার্জেন্সি, যে কোনো একটা অবস্থা হতে পারে আপনার স্কুলে। যেমন আমি নিজে দেখেছি, আমি যখন 36 BCS থেকে যখন আমি স্কুলে জয়েন করি, তখন আমি ক্লাস 3-তে একটা ক্লাস নিচ্ছিলাম, তখন আমি ডে শিফটে ছিলাম। তো ছোট ছোট বাচ্চারা, ওরা তো একটু মানে সেভাবে তো আর বোঝে না, ওরা একটু দুষ্টামি করতেছিল, আমি ওদেরকে পড়াচ্ছিলাম, পড়া দিয়ে আমি ওদের খাতা দেখতেছিলাম, ওরা পেছনের দিকে দুষ্টামি করতেছিল। তো আমি তাকিয়েছিলাম, হঠাৎ দেখলাম যে উপর থেকে ফ্যান আস্তে 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 নিচের দিকে নামতেছে। মানে জাস্ট আমি ওইখানে হল্ট হয়ে গিয়েছি, নিচে প্রায় 7-8টার মতো বাচ্চা, যে কি হবে। আমি ওদেরকে মানে ওই সময় তো আমরা হল্ট হয়ে যাই, ডাকতেও পারতেছি না, আমি ওইখানেও যেতে পারতেছি না। যাক, আল্লাহর অশেষ রহমত যে ফ্যানটা একটা চিকন তার, মানে বুঝেনি তো সরকারি স্কুলের বা এই ধরনের প্রতিষ্ঠানের তার আর কত ভালো হতে পারে। জাস্ট আল্লাহর অশেষ রহমত, এটা বাঁচিয়েছেন সেই দিন এই বাচ্চাদেরকে আল্লাহ। মানে আমরা সবসময় বলি, ইসলাম ধর্ম অনুসারী যারা আছে, আমরা বলি যে বাচ্চাদের সাথে ফেরেশতা থাকেন, হয়তো সেরকমটা কিছুই হতে পারেন। যে এটা এই ধরনের ইমার্জেন্সিগুলো যদি হয়, যেমন আপনার একটা ছাদ ধসে পড়ছে, ইমার্জেন্সি অবস্থা, আমি কী করবেন আপনি? এই প্রশ্নগুলো নিয়ে আমরা, এই সিচুয়েশনাল প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে 5টি কঠিন পরিস্থিতি। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনাকে মানে মোস্ট টাফ কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনাকে মোকাবেলা করতে হবে। শিক্ষকের এমপিও জটিলতা নিরসন, এটা শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধান হিসেবেই আপনার দায়িত্ব না, আপনার একজন সহকর্মীর প্রতিও আপনার দায়িত্ব বা এটা দায়বদ্ধতা থেকে আসে। একজন নবনিযুক্ত শিক্ষকের নথিপত্র টেকনিক্যাল কারণে এমপিও বন্ধ। ওই বেচারা নতুন সদ্য জয়েন করছে, এমনিতেই তার দেরি হয়ে গেছে, ইতিমধ্যে তার কাগজপত্র রিজেক্ট হয়েছে,
এই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট মানে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো না, সবগুলো আমাদের ওই শিটে দেওয়া আছে, মানে যেই শিটটাই আপনাদের কাছে আছে ওইটাই আমি পড়তেছি, মানে ওইটা থেকে আমি দেখাচ্ছি। আইবিএস ডাটা এবং বাজেট সংশোধন, নেতিবাচক মিডিয়া ট্রায়াল এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট, আমরা যেটাকে বলছি যে স্থানীয় কথিত কিছু সাংবাদিক পরিচয়ে এসে বারবার আপনার যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো বিষয় তুলে আপনাকে চাপ প্রয়োগ করছে, বিভ্রান্তিকর খবর প্রচার করছে এবং আপনার কাছ থেকে অনৈতিক বা অবৈধ কোনো সুবিধা চাচ্ছে। বুঝতে পারছেন? তো এইটা কীভাবে সাড়া দেবেন এইটা এখানে দেওয়া আছে। শিক্ষকদের নিরাপত্তা এবং সহিংস অভিভাবক সামলানো, যেটা নিয়ে আমরা বারবার কথা বলি, ঠিক আছে? মানে সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে যে শিক্ষককে পেটানোই বাংলাদেশে। তো এইটা আপনি কীভাবে মোকাবেলা করবেন। তারপর হচ্ছে ম্যানেজিং কমিটির গঠন এবং আইনি সংঘাত, যেটা নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের মানে দায়িত্বের একটা বড় অংশই, মানে বড় একটা সময় বা বড় একটা অংশই আপনার এইটার পেছনে ব্যয় করতে হয়, ঠিক আছে? এরপরে এসে আমরা 20টি সাধারণ প্রশ্ন এবং কৌশলী উত্তর, ব্যক্তিগত মোটিভেশনাল প্রশ্ন। আচ্ছা, এগুলো আপনারা আপনাদের মতো দেখে নেবেন। আমরা এখন যেই জায়গাটাতে যাব সেই জায়গাটাতে হচ্ছে যে আপনারা মানে গত ক্লাসে বলেছেন জাতীয় শিক্ষানীতি এবং কারিকুলাম, অর্থাৎ আপনাদের যে সিলেবাস আছে, যেহেতু শিক্ষকতা, সেহেতু এই জায়গাতে আপনারা কিভাবে বা এই সংশ্লিষ্ট বিষয়গুলো, যেমন বিভিন্ন ধরনের নীতিমালা, গেজেট, পরিপত্র, এই সমস্ত বিষয়গুলো, আচ্ছা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। মানে এটা বলতে গেলে তো বলা যায়, কিন্তু এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আর বলার থেকে আপনাদের পড়াটা হলো খুব জরুরি। আমাদের কয়েকটা মূল পয়েন্ট, যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2010, নতুন শিক্ষাক্রম 2023-24, SDG 4 লক্ষ্যমাত্রা, স্মার্ট বাংলাদেশ 2041, VNQF। তো এই জায়গাগুলোতে এবং এইখানে যেটা আছে নতুন শিক্ষাক্রম যেটা 2023-24, এটাকে সংশোধন করা হচ্ছে, আপডেট এর নিচের দিকেই আছে। এরপর হচ্ছে শিক্ষক ব্যবস্থাপনা NTRCA আইন 2005 এবং বিধিমালা 2006, শিক্ষক নিয়োগ, বদলি এবং পদোন্নতি নীতিমালা, এটা কিন্তু 2025 হবে, দুঃখিত আমার এইখানে খুব সম্ভবত আসেনি 2025, অথবা নিচের দিকে থাকতে পারে। তারপর হচ্ছে চূড়ান্ত, আচ্ছা ভাইবার এটা চূড়ান্ত চেকলিস্ট, এটা নিয়ে আমরা তো কথা বলেছি, এটা নিয়ে আমরা কথা বলবো না। আচ্ছা, এরপরে আসি আমরা যে শিক্ষার স্তর সমূহতে আসি আমরা, ঠিক আছে? এটা আপনাদের একটু লাগবে, শিক্ষার স্তর, যে আমাদের কয় স্তর বিশিষ্ট শিক্ষা আছে। এখানে এটা মাদ্রাসা হবে, এটা একটু মানে প্রিন্টে ইসের সময় ওই PDF করার সময় একটু ভুল হয়ে গিয়েছে, এটা মাদ্রাসা হবে। সাংবিধানিক ভিত্তি, এই প্রশ্নটা কিন্তু আপনাদের করতে পারে, ঠিক আছে? এই প্রশ্নটা একটু দেখে নেবে। এরপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রশাসনিক কাঠামো, যেহেতু আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর হবেন, মানে প্রশাসক হবেন বা প্রতিষ্ঠান প্রধান হবেন, আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে আপনার কোন মানে আপনার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বা আপনার ঊর্ধ্বতন এবং আপনার অধতন কর্তৃপক্ষকে, এটা একটু আপনাকে জানতে হবে। আর কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটু আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, যেমন UGC ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এর কাজ কি, NCTB ন্যাশনাল কারিকুলাম এবং টেক্সট বুক বোর্ড, এর কাজ কি, ব্যানবেইস, এর কাজ কি, BNFE, এর কাজ কি, BTEB, BISC, NTRCA, NAEM বা NAEM, মাদ্রাসা শিক্ষার ধাপসমূহ, যুগভিত্তিক শিক্ষার ধরন। দেখেন এই জায়গাটুকু একটু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু শিক্ষা বিষয়ক ভাইবা দিতে যাচ্ছেন, হঠাৎ আপনাকে প্রশ্ন করে ফেলতেই পারে, বুঝতে পারছেন? তো এই জায়গাগুলো একটু দেখবেন। আর এইখানে আরও বিস্তারিত আছে, বৈশ্বিক শিক্ষার তুলনা, এইটা একটু দেখে নেবেন। বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড, এগুলো আমরা মানে সংশ্লিষ্ট চার যেটা সেটা একটু দেখে নেবেন। এরপরে আসি আমরা একটু বিস্তারিত একটু দেখব। প্রতিষ্ঠান প্রদানের ত্রিমুখী ভূমিকা, খণ্ড 1, প্রশাসনিক এবং দাপ্তরিক ক্ষমতা, আধুনিক একাডেমিক সুপারভিশন, সরকারি আইন, পরিপত্র এবং সমসাময়িক বিষয়। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান যখন আপনি হবেন তখন আপনাকে এই 3টে বিষয়ের উপরে কাজ করতে হবে। প্রশাসনিক এবং দাপ্তরিক দক্ষতা আপনার থাকতে হবে, আধুনিক একাডেমিক সুপারভিশন অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে, আভ্যন্তরীণ অর্থাৎ দেশীয় এবং বৈশ্বিক পরিস্থিতিতে আপনি কিভাবে শিক্ষার সর্বাধুনিক ধারণার সাথে খাপ খাওয়াবেন সেই বিষয়টা আপনার মাথায় থাকতে হবে। এবং যেহেতু আপনার প্রতিষ্ঠান প্রধান, সরকারি আইন, পরিপত্র এবং সমসাময়িক বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো প্রতিষ্ঠান প্রধানের ত্রিমুখী ভূমিকা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এখন দেখেন এইখানে
এমপিওভুক্তির শর্ত, আচ্ছা এই যে এইটা নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন, এমপিওভুক্তির শর্ত কি আপনাদের? জাতীয় বেতন স্কেল 2000 এমপিওভুক্তির শর্ত এই, এগুলো একটু পরিবর্তন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, যখন আমি বইটা করি তখনও এই পরিবর্তনটা হয়। এখন সর্বশেষ পরিবর্তনটা যদি আবার দিতে হয়, যাক তারপর আমি চেষ্টা করব সর্বশেষ পরিবর্তনটা অন্তর্ভুক্ত করে দিতে। তো এই পর্যন্ত আমরা খুব বেশি আমরা যাব না। আপনাদের জন্য কাজ থাকবে, আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনাদের 1 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত। 1 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত আপনারা এইখানে যা আছে বিস্তারিত এটুকু সবটুকু দেখবেন। 1 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত যা আছে এর সবটুকু আপনারা দেখবেন বাসায় বসে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু এখন মাজিদ স্যারের কাছে যাব। মাজিদ স্যার শুনতে পাচ্ছেন? মাজিদ স্যার শুনতে পাচ্ছেন? নাজিম স্যার, জি, নাজিমউদ্দিন। না, নাজিমউদ্দিন স্যার তো আসেনি। আমি যাব আপনার কাছে। আমি একটু মাজিদ MAZI মাজিদ NMC মাজিদ স্যারকে একটু খুঁজছিলাম। আচ্ছা, হাফিজ স্যার আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন, প্লিজ দয়া করে বলবেন। হাফিজ স্যার কিছু বলতে চেয়েছিলেন, প্লিজ দয়া করে বলবেন। মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার কিছু বলতে চেয়েছিলেন, দয়া করে বলুন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওই যে BNQ এর যে এটা 10টা স্তর, এই 10টা স্তরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মানে 1 থেকে 6, আরেকটা হলো 7 থেকে 10, এরকম। আবার কোন কোন জায়গায় একটু অন্যরকম দেখলাম আর কি স্যার। আসলে সঠিকটা আমি আপনার মাধ্যমে স্যার জানতে চাচ্ছিলাম। স্যার কোনটা বলছেন? BNQ এর যে 10টা স্তর, হ্যাঁ BNQ এর 10টা স্তর না, BNQF বাংলাদেশের ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা এইটা 10টা স্তরে ভাগ করা হয়। 10টা স্তরে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো মানে 1 থেকে 6, আর অন্য জায়গায় দেখলাম আর 7 থেকে 10 এইভাবে, কিন্তু আবার অন্য জায়গায় অন্যরকম দেখলাম আর কি। তো আসলে সঠিকটা আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম আর কি। জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার BNQF এর স্তর হচ্ছে 10টি। জি স্যার, জি। এটা হচ্ছে আপনার 10টি স্তরের 1 থেকে 6 পর্যন্ত, লেভেল 1 থেকে 6 কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, আর সাধারণ এবং উচ্চশিক্ষা হচ্ছে 7 থেকে 10। এখন স্যার সমস্যাটা হচ্ছে কি যে ঠিক মানে আপনি যখন রেফারেন্স যখন ধরবেন, যেমন আমি যখন রেফারেন্স দেখতে গিয়েছি তখন আমি 8টাও পাচ্ছি। জি 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 স্যার, বুঝতে পারছেন? তো যাই হোক, অধিকতর রেফারেন্স হচ্ছে 10টি অধিকতর রেফারেন্স। ধন্যবাদ স্যার। এটা মনে হয় আমাদের যে শিটে, সেই শিটে 8টি হয়ে গিয়েছে। হ্যাঁ জি স্যার, জি জি। আচ্ছা জি, আসসালামু আলাইকুম স্যার। যেমন আমাদের এখানে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2026, আমি স্যার ওইখানে 10টি আছে স্যার, একটু ওইখানে আপনারা একটু কারেকশন করে নেবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি স্যার, দেখালে ভালো হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন স্যার?
স্যার আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, তো আমরা একটু চলে আসি VNQF যে স্তর, যেমন আমার কাছে 2026-এর যেই সার্কুলারটা সেটাই আছে। তো আমরা একটু এখান থেকে দেখে নিতে পারি বাংলাদেশ যোগ্যতা কাঠামো নীতিমালা 2026। এই যোগ্যতা কাঠামো নীতিমালা অনুসারে আপনার এই যে দেখুন, আপনারা মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উচ্চশিক্ষা, মানে এইখানে মোট 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 মোট 10টি স্তর অন্তর্ভুক্ত রয়েছে, আপনারা মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো আপনারা চাইলে এটা আমি একটু নামিয়ে রাখি, আমি আপনাদের ইসে দিয়ে দেবো, আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে দেবো, সমস্যা নেই স্যার। আচ্ছা, আর 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 কোন স্যার, আর স্যাররা একটু বলুন প্লিজ। আমি তো মানে আপনাদেরকে বারবার বলতে বলাটা আমার কাছে একটু অস্বস্তিকর, আপনারা যদি একটু উইলিংলি বলতেন। আমি একটু হাফিজুর, আচ্ছা আমরা একটু মিন্টু রঞ্জন স্যারের কাছে যাব। মিন্টু রঞ্জন স্যার, দয়া করে কি বলবেন, কি বলতে চাচ্ছেন? স্যার আমার মনে হয় স্যার যে প্রশ্নটা করেছিলেন যে 6টি 1 থেকে 6 পর্যন্ত একটি ভাগ বলছেন, আর স্যার 7 থেকে 10 পর্যন্ত একটি ভাগ বলছেন। জি স্যার এখানে আমার মনে হয় আমি যতটুকু বুঝতে পেরেছি স্যার এই ভাগটা করেছেন BNQF এর 1 থেকে 6 লেভেল পর্যন্ত। এটা স্যার বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট আর আরেকটা হচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এরা এটা নির্ধারণ করে। আর জি 7 থেকে 10 পর্যন্ত নির্ধারণ করে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ওটা 10 পর্যন্ত এরা নির্ধারণ করে স্যার। জি, আর সম্ভবত এটা 10 পর্যন্ত স্যার স্যার এটা হচ্ছে মানে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা খাত, এটা হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 6, বিভিন্ন স্তরের কারিগরি এবং বৃত্তিমূলক দক্ষতা সার্টিফিকেট, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট এবং ডিপ্লোমা ডিগ্রি। সাধারণ এবং উচ্চশিক্ষা খাত লেভেল 7, ব্যাচেলর বা স্নাতক ডিগ্রি লেভেল 8, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বা স্নাতকোত্তর ডিগ্রি লেভেল 9, মাস্টার্স ডিগ্রি লেভেল 10, ডক্টরাল PhD বা সমমানের ডিগ্রি। শিক্ষা সব ধারাকে আচ্ছা, এখন এইখানে স্যার একটু বিষয় আছে যে আমাদের এইখানে মাস্টার্সের পরে PhD-কে ধরা হয়, কিন্তু ওয়েস্টার্ন দেশগুলোতে বা বাইরের দেশগুলোতে মাস্টার্স এবং PhD সেম ধরা হয়। অর্থাৎ অনার্সের পরে কেউ মাস্টার্স ডিগ্রিও করতে পারে সরাসরি বা PhD ডিগ্রিও করতে পারে, কিন্তু আমাদের দেশের সিস্টেমটা একটু ভিন্ন। আমাদের এইখানে মাস্টার্স দিয়ে তারপরে আপনাকে ইয়েটা করতে হয়, ভুলেও গেলাম স্যার, এমফিলটা করতে হয়, মাস্টার্সের পরে এমফিল স্যার। জি স্যার, হ্যাঁ এমফিল করে তারপরে PhD করতে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। হাফিজউদ্দিন স্যার কিছু বলতে চেয়েছিলেন, দয়া করে কি বলবেন হাফিজউদ্দিন স্যার? হাফিজ স্যার। আচ্ছা, আমরা একটু নাজিমুদ্দিন স্যারের কাছে যাব। নাজিমুদ্দিন স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ ভালো স্যার। স্যার একটু মিউট করার কথাটা স্মরণ করিয়ে দেন স্যার, সম্ভবত মিউট করতে ভুলে যাচ্ছেন বিধায় শুনতে পাচ্ছি না। আচ্ছা, সবাই একটু যাদের কথা বলা শেষ হবে তারা তাদের জায়গা থেকে একটু মিউট করে রাখবেন। জি স্যার, আমি নাজিম স্যার, সুনামগঞ্জ থেকে দেখছি স্যার। দেখছেন স্যার, ভালো আছেন স্যার? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আপনি কোন কোন পদে উত্তীর্ণ হয়েছেন? জি স্যার, আমি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এবং হেড টিচার দুটো পদে স্যার আমি উত্তীর্ণ হয়েছি। হ্যাঁ স্যার, এটাকে একটু ভাইবা বোর্ডে কিভাবে বলবেন সেভাবে বলেন। তো স্যার ভাইবা পরীক্ষা দেওয়ার সময় তো একটা করে দেবো। অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের যে সময় দেবো অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, এবং হেড টিচার যে সময় দেবো হেড টিচার। তো স্যার দুইটা তো ভিন্নভাবে। ওইটা আপনার চয়েস। এখন আপনি ধরেন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হিসেবে আপনি ভাইবাটা দেবেন। হ্যাঁ, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কোন পদের ভাইবা দিতে এসেছেন? ও আচ্ছা, তো স্যার আমি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার যখন দেব ওই পদের কথাই বলবো স্যার। জি স্যার, হ্যাঁ বলেন।
তো স্যার ধন্যবাদ স্যার। আমি অ্যাসিস্ট্যান্ট হেড স্যার স্যার টিচার স্যার আপনি একটু আপনার ক্যামেরাটা অন করুন, আমরা একটু দেখি আপনাকে, এতে আপনার কনফিডেন্স লেভেলটা স্যার জামা গায়ে দিল গরম পারেন নাই যে স্যার। আচ্ছা আচ্ছা যাক, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে আনুষ্ঠানিক ভাইভাতে যাই, যে আপনি কোন পদে ভাইভা দিতে এসেছেন? ও স্যার, আমি সহকারী প্রধান শিক্ষক পদে আমি ভাইবা দিতে এসেছি, এটাই বলবো স্যার। হ্যাঁ, এটা বলেন। আপনি মনে করেন যে ভাইভা বোর্ডেই আছে, যে আমাদের সম্মানিত শিক্ষকরা আছেন, তারা হচ্ছেন ভাইভা বোর্ডের মানে তারা হচ্ছেন ভাইভা বোর্ডের চেয়ারম্যান মেম্বার। আমি তাদের পক্ষ হয়ে তাদের অনুমতি নিয়ে আপনাকে প্রশ্ন করতেছি, কারণ আমি প্রশ্ন করলাম যে আপনি কোন পদে ভাইভা দিতে এসেছেন। ও স্যার, তাহলে তো নিজেকে একটু বানায় বলতে হবে যে আপনারা তো প্রশ্ন না করলে তো আমার একটা হেজিটেশনের মধ্যে থাকি যে আমি কি উত্তরটা দেবো স্যার। এই যে প্রশ্ন তো করলাম। যে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে ভাইবা দিতে এসেছি, তারপর আমার পরিচয়টা আমি নিয়ে দিলাম স্যার, যে আমি মোহাম্মদ নাজিম, আই এম মোহাম্মদ না না, নাজিমউদ্দিন। ওই 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 পরিচয় পর্ব শেষ, জি বা পরিচয় পর্বের শুরুতে আপনি সামনে গিয়েছেন, সামনে যাওয়ার পর বলা হলো আপনাকে বসুন, আপনি ধন্যবাদ দিয়ে বসলেন, বসার পর বললো, বসার পরেই আপনাকে প্রশ্নটা করা হলো আপনি কোন পদে ভাইভা দিতে এসেছেন। তো আমি স্যার ধন্যবাদ স্যার, ধন্যবাদ দিলাম স্যার, ধন্যবাদ স্যার, আমি দেন, সহকারী আপনি প্রধান শিক্ষক। ধন্যবাদ দিলেন, এটা বলার দরকার নেই, আপনি বলেন যে ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ স্যার, আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক পদে ভাইবা দেওয়ার জন্য এসেছি স্যার। তাই কেমন হয়ে গেল? বললেন যে সহকারী প্রধান শিক্ষক, এর ভিতরে আবার ঢুকাইলেন সহকারী শিক্ষক। জি 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 স্যার, সহকারী প্রধান যে শিক্ষক। আচ্ছা, এইটা এইটা এভাবে বললে ভালো হয় যে ধন্যবাদ স্যার, আমি সহকারী শিক্ষক পদে ভাইভা দিতে এসেছি। আচ্ছা, শুধু এইটা বললে হবে না, সহকারী শিক্ষক পদে আপনি কোন প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানটা উল্লেখ করতে হবে, যে আমি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বা মাধ্যমিক বিদ্যালয়ে বা উচ্চ বিদ্যালয়ের অনেক সময় থাকে, ওই মানে ওইখান মানে ওই পদে, ধরেন আপনি মাধ্যমিক বিদ্যালয়ে, স্যার ধন্যবাদ স্যার, আমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে ভাইভা দিতে এসেছি। জি স্যার, জি জি জি, বুঝতে পারছেন বিষয়টা স্যার? হ্যাঁ, মানে যে প্রতিষ্ঠানটা থাকবে আপনার, সেই প্রতিষ্ঠানটা। আচ্ছা স্যার, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনি যে পদে ভাইভা দিতে এসেছেন সেই পদে আবেদনের যোগ্যতা কি ছিল? জি জি ধন্যবাদ স্যার। সেই পদের আবেদনের যোগ্যতা ছিল এক্সপিরিয়েন্স 18 বছর। এই যে স্যার, একটু আমি আপনাকে থামাই, বাংলা ইংলিশ মিলাবেন না স্যার। যদি বলেন পুরো বাক্য বাংলায় বলবেন, আর যদি বলেন পুরো বাক্য ইংলিশে বলবেন। ভাইভা বোর্ড আপনাকে প্রশ্ন করছে, যে তারা তো ইংলিশে প্রশ্ন করে না, তারা প্রশ্ন করছে বাংলা। আপনি বলুন, এক্সপিরিয়েন্সের জায়গায় আপনি অভিজ্ঞতা বলুন। সরি স্যার আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, ক্যারি অন স্যার, মানে শুরু করুন, মানে চালিয়ে যান স্যার। স্যার আমরা যে মাঝে মাঝে ইংলিশ চলে আসে, যে আর স্যার মূল বিষয়টা পেয়েছি যে স্যার বাংলায় বললে আমি সম্পূর্ণ বাংলা উত্তর দেব, আর জি ইংলিশে স্যার, বললে ইংলিশ। জি 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 ধন্যবাদ স্যার। আহ, ওই পদের সহকারী প্রধান শিক্ষক পদের যোগ্যতা ছিল 18 বছর, সর্বনিম্ন 18 বছর মানে এই যে 18 বছর যে বললেন, 18 বছরটা কি? অভিজ্ঞতা। হ্যাঁ, চাকরির অভিজ্ঞতা, 18 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, বছরের এবং এর সাথে শিক্ষাগত যোগ্যতাটাও থাকতে হবে। শিক্ষাগত, জি শিক্ষাগত যোগ্যতা, স্নাতক, হুম, হ্যাঁ, স্নাতক পাস এবং হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, আপনি যে পদে ভাইভা দিতে এসেছেন সেই পদে পদ সংখ্যা কত ছিল সেটা কি বলতে পারবেন? সেখানে 3299টি পদ ছিল। 3299টি পদ। হ্যাঁ, 3000, আপনি যেভাবে বলেন 3299টি পদ ছিল। আচ্ছা রাজীব সাহেব, একটু কি আপনি আমাকে বলবেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে, সেই শিক্ষা ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট? ধন্যবাদ স্যার, সে 4টি স্তরে বিভক্ত। স্তরগুলো কি একটু বলবেন? এই থেমে যাবেন না, স্তরগুলো বলা শুরু করবেন। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা, জি হ্যাঁ, স্যার। রাইট। এবং প্রাথমিকের আগে আরেকটা স্তর,
সেটা হচ্ছে প্রাথমিক, যেটা প্রাথমিকের একটি স্তর হিসেবে জি। চিন্তা করা হয়। হ্যাঁ, চিন্তা করা হয়। আচ্ছা, নাজিম সাহেব, আপনি কি বিএড বা এমএড বা শিক্ষাগত বিষয়ে কোনো প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছেন? জি স্যার। এই যে বলে বিএড থাকেন কেন? হুম, জি স্যার, বলতে থাকেন। বিএড ডিগ্রি অর্জন করেছি এবং এমএড অলরেডি ভর্তি হয়েছি স্যার, প্রথম সেমিস্টারে আছে। আচ্ছা, আপনি যেহেতু বিএড করেছেন, বিএডে ওইখানে গিয়ে আপনি পড়েছেন বা একজন শিক্ষক হিসেবেও আপনি পড়েছেন ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা, এই বিষয়ে কি আপনি বলতে পারবেন যে কোন বিষয়টিকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? এই মুহূর্তে স্যার মনে করতে পারছি না স্যার। আচ্ছা, উডের ডেসপেস, এই নামটা কি শুনেছেন? জি 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 রাইট, এটাকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। জি স্যার। রাজীব সাহেব, আপনি ধরুন আপনার প্রতিষ্ঠানে আপনার শিক্ষা মানে আপনাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি নিয়োগ পেলেন, নিয়োগ পাওয়ার পরে আপনি আপনার যে শিক্ষকদের সাথে আপনি যখন যে আপনার অফিস রুমটাতে যখন আপনি বসবেন, তখন দেখলেন যে আপনার অফিস রুমটা আগোছালো এবং একই সাথে আপনার শিক্ষকদের যে রুম, সেই রুমটাও আগোছালো, এখানে বসার খুব একটা ভালো ব্যবস্থা নেই। এখন আপনার যে বাজেট আছে, সেই বাজেট খুব অল্প। এই অবস্থায় আপনি এই বাজেট দিয়ে আগে কোন কাজটা করবেন? আপনার প্রতিষ্ঠান মানে আপনার কক্ষটাকে সাজাবেন, না আপনার সহকর্মীরা যেখানে বসে সেই কক্ষটাকে আপনি সাজাবেন? প্রথমে স্যার, ধন্যবাদ স্যার। প্রথমে আমি সহকর্মী যারা আছে তাদেরকে সুন্দর একটা বসার ব্যবস্থা করার চেষ্টা করব। আমার কাছে যদি কোনো বাজেট নাও থাকে, আমি যেভাবে চেষ্টা করা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করব স্যার। তারপর যখন আমার সহকর্মীদের রুমটা সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গুছানো হবে, আহ, তারপর আমি আমার রুমটা সাজাবো স্যার। আচ্ছা, ধন্যবাদ। এইখানে স্যার আরেকটুকু আমি যেটা আমার পরামর্শ থাকবে যে এইখানে আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার সহকর্মীরা যারা, তারা যদি খুব ভালোভাবে থাকে, তারা ভালোভাবে আপনাকে সহযোগিতা করতে পারবে ক্লাস থেকে শুরু করে সব কিছু। কিন্তু বাইরে থেকে যখন কেউ যাবেন তখন তারা ঢুকবেন আপনার রুমে, তো সুতরাং আপনার রুমটাকেও সুন্দর রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলবেন যে মানে যে উত্তরটা দেবেন আপনি, যে আমি বাজেট যেহেতু ওইরকম একটি সমস্যার মধ্যে যদি আমি থাকি, তাহলে আমি আমার সহকর্মীদের সাথে কথা বলবো এবং আমরা চেষ্টা করব যে আমার রুমটাকে একদম যতটুকু না হলেও নয় ততটুকু রেখে আমি আমার সহকর্মীর রুমটাকে, যে উত্তরটা আপনি দিয়েছেন যে আমি আমাদের সহকর্মীর রুমটাকে আমরা গুছিয়ে দেব। ধন্যবাদ স্যার, অসাধারণ ভাইবা হয়েছে আপনার। ইনশাল্লাহ যদি এইটুকু যদি বলতে পারেন, ইনশাল্লাহ ভাইভাতে টিকে যাবেন স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি দুঃখিত, আসলে আপনাদের ভাইবা নেওয়ার মতো যোগ্যতা বা ধৃষ্টতা এটা কোনোটাই আমার নেই। আমি শুধুমাত্র মানে যে আপনাদের অ্যাপ্রোচ বা আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে, আমরা সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা স্যার, অলরেডি 10:28 বেজে গিয়েছে, আমাদের নেক্সট ক্লাস থাকবে আগামী বুধবার। আমরা ওই বুধবারে আমরা যে পরিপত্র সহ সামনে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি অনুরোধ করব আপনাদেরকে যে ঠিক 9টার সময় আপনারা ক্লাসে জয়েন করবেন, আপনারা প্রতিষ্ঠান প্রধান। ইনশাআল্লাহ করব। আর একটু প্রশ্ন ছিল স্যার। জি স্যার। স্যার মানে ক্ষমা চাচ্ছি স্যার, মানে ক্লাস করছি, আমি রাজশাহী থেকে বলছি স্যার। আমি দামকুরহাট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্সের, আর উচ্চ মাধ্যমিক কলেজ 11-12 এর জন্য অধ্যক্ষ পদপ্রার্থী আর কি, ওটা তো উত্তীর্ণ হয়েছি। তো সেই ক্ষেত্রে স্যার আমি বলছি যে আসলে আমরা ক্লাস করছি, সবই করছি, কিন্তু স্যার আপনি তো স্যার যদিও এটা আমরা পার্সোনাল যেহেতু করছি স্যার, ইন্টারনালি যে হিচাহিচি চলছে স্যার, সেটা আপনি মানে খবর পাচ্ছেন স্যার, ভাইবা নিয়ে বা ভাইবা হবে কি হবে না, চুক্তি ভিত্তিক নিয়োগ হবে কি হবে না, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলোতে স্যার আপনি একটু সান্ত্বনামূলক আমাদেরকে কিছু বলবেন।